আর কুমিল্লা শহরটাতে এরকম হওয়ার কথা ছিল না। আমাদের অনেক জ্ঞানী গুণী লোক আছেন, আমাদের অনেক বুদ্ধিদীপ্ত মানুষরা আছেন যারা নাগরিক ভাবে রাষ্ট্রীয় পরিকল্পনাগুলি করেন নাগরিকের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য, কিন্তু তারা কেন কুমিল্লার জন্য করতে পারে না? এই জায়গাটা আমাদের কাছে বারবার প্রশ্ন আসে। সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক তরঙ্গে। নাগরিক তরঙ্গ তুলে আনে জীবনের প্রতিচ্ছবি। নগরায়ণ নগর ভাবনার আজকের আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনাব ফজলুল হুদা জেনু, ক্রীড়া সংগঠক, একজন আবৃত্তি শিল্পী, এই শহরের প্রিয় একজন মুখ। স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত, আপনাকেও ধন্যবাদ। আর নাগরিক তরঙ্গে যারা দেখছেন বা শুনছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা, কারণ এটি একটি নাগরিক ভাবনার যে মিডিয়া, এটা আমাকে খুব আকর্ষণ করেছে আজকে। ফজলুল হুদা জেনু, আপনি এই শহরের একজন অগ্রজ বাসিন্দা। আপনার চোখের সামনে চেনা শহরটির যে পরিবর্তন সামগ্রিকভাবে আপনি কিভাবে দেখছেন? কুমিল্লা এটা কিন্তু একটা আবাসিক শহর হিসেবে একসময় পরিচিত ছিল। এখন গাছগাছালি তরুলতায় প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় ছিল শোভিত। এটা ছিল এই শহরের বৈশিষ্ট্য। এবং এই শহরে সকালবেলা যখন আমরা হাঁটতে বেরোতাম, তখন গানের রেওয়াজ এবং পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, এগুলি কিন্তু আমরা সকলের সামনে শুনতে পেতাম। এটা ছিল কুমিল্লার 60 দশকের প্রথম দিককার কথা বলে আমি বলছি। সেই সময়টা, এবং প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় দুটা বেলি ফুল গাছ ছিল না, জবা ফুল গাছ ছিল না, করবী ফুল গাছ ছিল না। এমন বাসা খুঁজে পাওয়া খুব দুষ্কর ছিল এই কুমিল্লায়। কালের আবর্তনে এবং বিশেষ করে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা যদি বলি, 2000 সাল থেকে এই শহরের পরিবর্তনের জায়গাটি অন্যভাবে চলে গেছে। আমাদের যে আবাসিক শহরটি হঠাৎ করে যেন কেমন জানি নাগরিকের চাপে, তার জনসংখ্যার চাপে সেটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছিল। এবং তারপরে যে কোনোভাবেই হোক, আপনি নিশ্চয়ই জানেন যেটি অনেক পুরনো একটি পৌরসভা। ব্রিটিশ ভারতে যে 4টি পৌরসভা একসাথে সৃষ্টি হয়েছিল, ঢাকা, ময়মনসিংহ, যশোর এবং কুমিল্লা, সেই পৌরসভায় 2009 সালের শেষের দিকে সে একটি ঘোষণার মধ্য দিয়ে সেটি সিটি কর্পোরেশনে রূপান্তর হওয়ার সিদ্ধান্ত হয়। তারপর থেকেই ওই যে সিটি কর্পোরেশন হওয়ার জন্য এর জমির মূল্য বাড়তে থাকে, নাগরিকদের এখানে নতুন করে আবাসন তৈরি করবার জন্য চিন্তা বাড়তে থাকে। সেগুলিকে নিয়েই এক ধরনের ভূমি দস্যু এবং ভূমি ব্যবসা দুটি কিন্তু নতুন করে তৈরি হয়। এবং যার ফলশ্রুতিতে এখন আমরা ইটের ইট সুরকি, যেটাকে আমরা বলি এক ধরনের বস্তি বা অট্টালিকার বস্তি, এটা যদি বলি খুব বেশি একটা খারাপ মনে হবে না। এটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে, এটা একদম একেবারে তার শেষ রেখায় পৌঁছে গেছে। কুমিল্লা শহর এখন আর এটা এই চাপটি নিতে পারছে না। সেই জন্য বারবার আমরা বলছি যে আমাদের এই সিটি কর্পোরেশনের পরিকল্পনা মাফিক তার বৃদ্ধিটা হয়নি, যার জন্য নাগরিকরা তার যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল একটা সিটি কর্পোরেশনে, সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এবং বরঞ্চ এই সুযোগ সুবিধাগুলো ইদানিংকালে আমাদের যন্ত্রণা দিচ্ছে। বিশেষ করে আমরা প্রত্যেকেই বলে থাকি এই শহরের দুটো কথা, একটা হচ্ছে আমাদের যানজট, আর একটা বলি জলজট। কিন্তু আমি বলি এর সাথে নতুন করে যুক্ত হয়ে জনজটও হয়েছে। কেননা এই বড় বড় অট্টালিকাগুলি তৈরি হওয়ার জন্য, বিশেষ করে আমাদের যে সুপার মার্কেটগুলি তৈরি হয়েছে, এই সুপার মার্কেটের যদি দোকানদার এবং তার কর্মচারীরা একসাথে রাস্তায় নেমে আসে, সেই রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদেরকে জনজট নতুন দুর্ভোগ। তো সেই জন্যেই আমাদের কিন্তু, আপনি জানেন, আগের 18টি ওয়ার্ড আর সদর দক্ষিণ যে পৌরসভা, এটা যুক্ত হতে ওই 9টি ওয়ার্ড নেই, 27টি ওয়ার্ডে এই পৌরসভা এবং এখন সিটি কর্পোরেশন। এবং এখানে কিন্তু আপনি আরেকটি বিষয় কিন্তু লক্ষ্য করবেন, আমরা বলি এখনো, গত বছরও কিন্তু আমাদের ভোটার ছিল 2,32,000। এই 5 বছর পর নির্বাচনে কিন্তু একই রকম ভোটার। এবং আমাদের এখানে কিন্তু আরেকটা সুন্দর বিষয়, আমাদের কিন্তু নারী ভোটার বেশি। 1,14,000 আমাদের পুরুষ ভোটার, আর 1,18,000 হচ্ছে আমাদের নারী ভোটার এই শহরে। তাহলে আমরা বলতে পারি যে এই শহরে নারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারী তো হচ্ছে শোভনীয় জিনিস। নারীকে সুন্দর এবং সুষ্ঠুভাবে রাখবার জন্য যে পরিবেশ দরকার, সেটা কিন্তু এই শহরে এখন নেই বললেই চলে। পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হয়েছে, কিন্তু তার অবকাঠামো দিকে নাগরিক বল, এখানটা যে সমস্ত কাঠামো ছিল সেখানে কিন্তু পদগুলি সৃজন হয়েছে, কিন্তু লোকবল কিন্তু সেখানে বৃদ্ধি করা হয়। যার পরিপ্রেক্ষিতে আপনি সেবা পেতে গেলে অবশ্যই ঘাটতি থাকবে, এবং এর ঘাটতির জাতাকলে কিন্তু আমরা ঢুকছি দিন দিন, এবং এটা আমাদের খুব ভয়াবহ অবস্থা। আর আমি যে যানজটের কথা বলছি, সাধারণত সিটি কর্পোরেশনগুলিতে নগর পরিবহনের ব্যবস্থা থাকে, আমাদের এই শহরে কিন্তু এই বিষয়টি নেই। আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের 60 দশকের শেষের দিকে কুমিল্লার এই যে কান্দিরপাড়, যে আমাদের জায়গাটি লিবার্টির মোড়, এখানে কিন্তু ট্রাফিক সিগন্যাল ছিল। রাজগঞ্জের সাধারণ হাসপাতালের সামনে এখানে ট্রাফিক সিগন্যাল ছিল, কিন্তু এখন 2022 সালে এসে কিন্তু আমরা দেখি সিটি কর্পোরেশন এই ট্রাফিক সিগন্যালগুলি নেই। তো কাজে আমরা দিন দিন, মানুষ এগিয়ে যায় সভ্যতার দিকে, আমরা কিন্তু অসভ্যতার দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে আমাদের এই জায়গাগুলি নাগরিক সুযোগ সুবিধার দিকটায়। এটা আমাকে দারুণভাবে আহত করে। কারণ কুমিল্লা শহরটাতে এরকম হওয়ার কথা ছিল না। আমাদের অনেক জ্ঞানী গুণী লোক আছেন,
আমাদের অনেক বুদ্ধিদীপ্ত মানুষরা আছেন যারা নাগরিক ভাবে রাষ্ট্রীয় পরিকল্পনাগুলি করেন নাগরিকের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য, কিন্তু তারা কেন কুমিল্লার জন্য করতে পারে না? এই জায়গাটা আমাদের কাছে বারবার প্রশ্ন আসে, আমাদের মনে জাগে যে এই জায়গাটা কেন হয় না। সেই জন্যই এই শহরটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন এবং আশা, এবং আমি তো যেহেতু ক্রীড়াঙ্গনের মানুষ, আমার সবসময় মনে হয় আমাদের যদি আগামী সুস্থ এবং সুন্দর জাতি তৈরি করতে চাই, খেলার মাঠের বিকল্প কোনো স্থান নেই। আমি হাসপাতাল তৈরি করতে চাই না, আমি চাই খেলার মাঠ তৈরি করতে। খেলার মাঠ বেশি থাকলে তরুণরা খেলার মাঠে যাবে, তরুণীরা খেলার মাঠে যাবে, তার স্বাস্থ্য সবল থাকবে এবং তিনি যে কোনো কাজে মনোযোগ দিতে পারবেন। সংস্কৃতি চর্চা জায়গাটা আরো বৃদ্ধি করা উচিত, কারণ সংস্কৃতি, আমার অর্থনৈতিক উন্নয়ন যতই হোক না কেন, আমার যদি মানবিক সংস্কৃতির উন্নয়নটা না হয়, তাহলে কিন্তু আমি তার সাথে খাপ খাওয়াতে পারবো না। তো উন্নয়নটা আমরা বলি 41 সালে একটি উন্নত বাংলাদেশ দেখতে চাই, আমাদের ওই ধরনের উন্নয়ন যেটা আমরা বলি সংস্কৃতির উন্নয়ন, এই উন্নয়নটা না হলে কিন্তু সেটাকে আমি হজম করতে পারবো না, এটা আমার কাছে ভায়াবল হবে না, এটাকে আমি কি গ্রহণ করবো কিভাবে? সেই জন্য এখন থেকে আমাকে তৈরি হতে হবে যে 2041 সালের উন্নত দেশকে পরিচালনা করবার জন্য যে ধরনের মানুষ দরকার, সেই মানুষগুলি তৈরি করবার জন্য এই আমাদের পরিকল্পনা দরকার। আমি আবারও বলি, এই শহরটিতে আগে আপনি দেখবেন মোড়ে মোড়ে অনেক জায়গায় এখানে 20টি রিক্সা দাঁড়াবে, এরকম স্ট্যান্ড ছিল। আমাদের কুমিল্লা শহরে প্রায় এরকম 25-30টি জায়গা ছিল যেখানটায় রিক্সা দাঁড়াতে পারত। এখন শহরে তো আমাদের বিশেষ করে অটো এবং সিএনজি ভাড়ে আমরা এমন হয়েছে নাগরিকরা কিন্তু তার হাঁটবার জায়গাটিও পায় না। তো এইটা কারা পরিকল্পনা করে, কারা অনুমোদন দেয়, কারা এইগুলি দেয়? কিন্তু আমার এই জায়গায় ছোট পরামর্শ থাকবে পরিকল্পনার মধ্যে, এই বড় বড় মার্কেটগুলির কিছু প্লেস নিচের জায়গাগুলিতে সিটি কর্পোরেশন ভাড়া হিসেবে নিতে পারে, কারণ এই শহরে কিন্তু এই যানবাহনের তো প্রয়োজনও আছে। হঠাৎ করে বন্ধ করে দিতে হবে না, নাগরিকরা যাবে কিভাবে? নাগরিক সেবা যদি বিকল্প সেবা তৈরি না করে এগুলি বন্ধ করে দেওয়া ঠিক হবে না। জীবন জীবিকার একটা প্রশ্ন আছে, তখন মানুষ হতে মানতে চাইবে না। যেমন ধরেন আপনি এখন রূপায়ণ টাওয়ার, দীপিকা সিনেমা হল, এখানে যদি নিচের 2000 বর্গফুট বা 3000 বর্গফুট জায়গা সিটি কর্পোরেশন ভাড়া নেয়, এখান থেকে 30টা সিএনজি যাবে টমসন ব্রিজের দিকে, আর 30টা সিএনজি যাবে আপনাদের শাসন গাছার দিকে। এখান থেকে মানুষ উঠবে, এখান থেকে নামবে। আর উল্টা দিকে একটা মার্কেট হচ্ছে, এখানেও কিছু ভাড়া নিতে পারে সিটি কর্পোরেশন, মাগনা নেবে কেন? ভাড়া নিতে পারে সিটি কর্পোরেশন, এটা তো নাগরিকদের জন্য প্রয়োজন তার। সে কিন্তু দায়িত্ব নিয়েছে সিটির নাগরিকদের কি ধরনের সুযোগ সুবিধা সে দিবে। আমাদের অট্টালিকা করবার জন্য অনুমোদন দিচ্ছেন, কিন্তু আপনার স্পেস গুলি তারা গাড়ি পার্কিং এর জন্য রাখছে না। তা সিটি কর্পোরেশন বাধ্যতামূলক করে দেব, তার নগর পরিবহনের জন্য এখান থেকে গাড়ি ছাড়বে, অন্যান্য যানবাহন ছাড়বে। তাহলে নিশ্চিতভাবে আমার মনে হয় এটা একটা পরিকল্পনা আসলে পরে যদি হয়, তাহলে কিছুটা হয়তো যানজট কমলেও কমতে পারে। এটা আমার একটা নিজস্ব উপলব্ধির জায়গা। আমি আরেকটি বলি যে আপনারা, আমরা যে সবসময় বলি যে আমাদের যে প্রাকৃতিক জলাধারগুলি ছিল কুমিল্লা, আপনি তো জানেন ব্যাংক ট্যাঙ্কের শহর, কিন্তু এখন ব্যাংকের শাখা বেড়েছে, ট্যাঙ্ক তলিয়ে যাচ্ছে, অর্থাৎ হারিয়ে যাচ্ছে। আজকে সকালবেলা পরিবেশ দিবস অনুষ্ঠান ছিল, সেখানটা অনেকে বলছিলেন সরকারি পুকুর ভরবার জন্য কোনো অনুমোদনের প্রয়োজন হয় না, কিন্তু রাষ্ট্রীয় আইনে আমরা জানি সকালের জন্য একই আইন। কিন্তু আমরা দেখেছি কুমিল্লা জেলখানার ভিতরে পুকুর ভরাট হয়েছে, নতুন অট্টালিকা হয়েছে। আমরা দেখেছি ডিসির বাংলো ঠিক সামনে যেখানে একটা জলাশয় ছিল, সেখানটায় বড় বড় অট্টালিকা হচ্ছে। আমাদের পুলিশ লাইনের ঠিক পাশেই এসপি সার্কেলের বাসার পেছনে পুকুর ছিল, সেটি ভরাট হয়েছে, সেখানে বিল্ডিং হয়েছে। এই অনুমোদনগুলি দেয় সিটি কর্পোরেশন, বলে যে সরকারি কোনো প্রকল্পের কাজের জায়গাগুলি সিটি কর্পোরেশন থেকে অনুমোদনের প্রয়োজন হয় না। তাই যদি আমি এটুকু জানি কুমিল্লা শহরে এমন বড় বড় মার্কেট হয়েছে যাদের অনুমোদন নেই সিটি কর্পোরেশন থেকে, নকশার অনুমোদন নেই, কিন্তু নকশা করা হয়েছে এবং বিল্ডিং করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বিপদটা হবে যারা এই ভবন থেকে তারা পজিশন কিনবে, কিছুদিন পরে তারা কিন্তু দেখবে এই ভবনের মালিককে হাওয়ার মধ্যে তারা কোথা থেকে এই অর্থগুলি দিল। এইরকম কিন্তু জালিয়াতি কুমিল্লা শহর হয়েছে নগর কর্তৃপক্ষের সাথে, এবং এটা কিন্তু ভোগান্তিক হবে নাগরিকদের। সামান্য বর্ষণ হলেই কুমিল্লা শহরের রাস্তাঘাট ডুবে যায়। এর কারণ হচ্ছে আমাদের জলাধারগুলি, প্রকৃতিগতভাবে যে জলাধারগুলি ছিল, আগের দিনে আপনি দেখতেন রাজা বাদশাহ বা জমিদাররা পুকুর কাটতেন, দিঘি কাটতেন, যেখানে আবাস তৈরি করতে যেতেন। কেন করতেন? প্রথমেই তারা নিশ্চিত করতেন জীবন বাঁচানোর জন্য অপর নাম হচ্ছে পানি, এটাকে যাতে নিশ্চিত করতে পারে। এবং এটার দুটো কাজ আছে, যেমন ভারী বর্ষণ হলে সেখানটা অন্য জায়গায় পানিগুলো সেখানে নেমে আসবে, সাময়িক একটি জলাধার হবে, সেখানে কিন্তু রাস্তাঘাটে পানিটা আসবে না। সেই জন্য এরা ওই সময় এই পরিকল্পনা করে কাজগুলি করতে পেরেছেন। এখন আধুনিক যুগে এসে এই কাজগুলি করা যায় না, সেটা শুনতে কিন্তু আমাদের কাছে খুব অবাক লাগে। আমাদেরকে বারবার বলা হয় অনেক সময় যে কুমিল্লার উত্তর দিকে আমাদের গুমতি নদী, তার তলদেশ শহরের লেভেলের থেকে উঁচুতে। কিন্তু পৃথিবীতে আমরা অনেক বেশি জানি, ব্যয়বহুল কিনা জানি না, কিন্তু আমার মনে হয় গুমতি নদীর উত্তর পারে আর দক্ষিণ পারে যদি কোনো কোনো বড় বড় কিছু জলাধার করা হয়, এখান থেকে পাম্প দিয়ে এখানে ফেললে পরে খুব, আমার মনে হয় ঘন্টা দুয়েকের ব্যাপার হবে। ঢাকায় কিন্তু অনেক জায়গায় কিন্তু এরকম কাজ করা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন কিন্তু এই কাজগুলি আজকে প্রায় আমার মনে হয় 20 বছর আগে থেকে এই কাজগুলি শুরু করেছে। শহরে পানি জমে গেলে তারা কিন্তু পাম্প দিয়ে সেচে সে পানিটাকে সরিয়ে দেয়। আর আমাদের যেটা বলা হচ্ছে যে আমাদের এই পানিটা চলে যাবে ডাকাতিয়া নদীতে, আমার পাশের উপজেলাটার নাম হচ্ছে সদর দক্ষিণ, ওই প্রশাসনিক এলাকা আরেকটা অথরিটির কাছে। এবং আমাদের ইপিজেড হয়ে কি হয়েছে, ওই জায়গাটা ফার্ট, এক সময় এটা ছিল একটা এয়ারপোর্টের নিচে জায়গা, খালি জায়গা ছিল,
ফাঁকা জায়গা ছিল, অনেক পানি যে সেখানে জমায়েত হতো, যার জন্য আমরা এই ভোগান্তির মুখোমুখি কখনো হইনি। এবং শহরে ইন্টারকানেক্টিং ড্রেন হয়েছে বটে, কিন্তু ড্রেনের যে তলদেশ ঢালাই করে দেওয়ার জন্য প্রকৃতিগতভাবে যে পানি নিচে যেতে পারতো সেটা কিন্তু এখন আর যেতে পারে না। এই জন্য জলাবদ্ধতা বেশিক্ষণ সময় থাকে। নিচটা যদি স্থায়ীভাবে পাকা না করা হতো, তাহলে হয়তো নিচে কিছু পানি শোষণ করে নিচে যাওয়ার জন্য সুযোগটি থাকতো প্রকৃতিগতভাবে। এটাও কিন্তু বন্ধ করা দিয়েছে। আমি জানি না কেমন পরিকল্পনাবিদ এই কাজটি করেছেন, এটা কোন বিবেচনা বোধকে তারা করেছেন। আর শহরের অনেক জায়গায় এই ড্রেন করবার মধ্য দিয়ে আমাদের কি হয়েছে, অনেকের নিস্তালা বাড়ি কিন্তু গ্যারেজ করা ছাড়া কোনো উপায় নেই, তারা সেই বাড়ি আর ব্যবহার করতে পারে না। তো এই ধরনের পরিকল্পনা নিশ্চয়ই জায়গায় এই ধরনের পরিকল্পনা দেন স্থানীয় যারা প্রকৌশলী বা নগর পরিকল্পনাবিদ, তাদের লোলক দৃষ্টিটি কিন্তু আমাদের জন্য এই ক্ষতিটা করেছে। তো এটা আগামীতে দেখবেন কিছুদিন পরে আবার এটা নতুন করে ভাঙ্গা হচ্ছে, আবার নতুন করে এগুলির মধ্যে ড্রেন করা হচ্ছে। কিন্তু আমি মনে করি আমাদের যদি রাস্তা সরু, সেজন্য ঠিক রাস্তার মাঝখানে যদি পয় নিষ্কাশনের ব্যবস্থা রাখা যেতে পারতো, আমাদের যদি 3 ফুট বা 4 ফুট ডায়ার ওই সুয়াজ লেনের পাইপের মতো দিয়ে যদি করা যেতে পারতো, তাহলে বোধহয় এই জায়গাটা অনেক ভালো হতে পারতো, রাস্তাটা প্রশস্ত থাকতো আর ফুটপাতের জন্য কমে যেতে পারতো না। এই জায়গাটা হলে হতে পারতো আমার কাছে মনে হয়। 2011 সালে আমাদের যে বিদায়ী মেয়র, তার সাথে প্রথম নির্বাচনের সময় একটা স্টুডিওতে ছিলাম, আমি ছিলাম, তিনি ছিলেন, আর গায়ক আসিফ আকবর ছিলেন। আর ঢাকায় ছিলেন সদ্য প্রয়াত আমাদের এক সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, আমাদের বদিউল আলম মজুমদার এবং আব্দুল্লাহ আল নোমান। তখন আমি বলেছিলাম যে আপনি কুমিল্লা শহরে যে সমস্ত উঁচু উঁচু ভবনগুলি নকশা দিচ্ছেন, এগুলো যদি এখন থেকেই বলেন যে তার ত্রিতল জায়গা পর্যন্ত 8 ফিট দূরে বিল্ডিংটি করবে, ত্রিতলের উপর যে তিনি বাড়বেন, তাহলে হয়তো কি 50 বছর পরে আমরা অ্যালাইনমেন্ট পেতাম, কুমিল্লা শহর রাস্তাগুলি প্রশস্ত হয়েছে, এই জায়গাটা আমরা হয়তো 50 বছর পর দেখতে পারতাম। কিন্তু এখন দেখি আমরা একদম রাস্তার উপরেই, যারা নকশা দেয় রাস্তার উপরেই, এমনকি ফুটপাতের উপরে তার ভবনগুলি তৈরি হচ্ছে। তো কর্তৃপক্ষ আপনি নকশা দিবেন, নকশার অনুমোদন করবেন, তার কোনো মনিটরিং করবেন না, পরে ভাঙতে আসবেন, এটা তো একটা খুব ছলচাতুরির বিষয় আমার কাছে মনে হয়। এই জায়গাগুলি কিন্তু আমাদের ভাবা দরকার। এই নগরের যে সমস্যাগুলি আছে একদিনে শেষ করা তাদের পক্ষে সম্ভব নয়, তাদের কাছে কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই। আমাকে ওই চেয়ারে বসে দিলে আমি কিন্তু এগুলি করতে পারবো না, এটা আমি খুব সরল স্বীকারোক্তি করছি। এটার জন্য আপনি দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্প মেয়াদী পরিকল্পনা থাকতে হবে, কখন অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটি আগে করবেন। এই 5 বছর মেয়াদের মধ্যে সব শেষ করতে পারবেন এমন প্রত্যাশা আমি করি না কখনো, কিন্তু আমার মনে হয় অগ্রাধিকার ভিত্তিতে তারা যদি মনে করেন এটা স্বল্প মেয়াদী, এটা মধ্যমেয়াদী, এটা দীর্ঘমেয়াদী, এইভাবে যদি তারা চিহ্নিত করতে পারেন, তো নিশ্চিতভাবেই হয়তো আমি 5 বছরে দেখবো না, পরের টার্মে যে দেখবো তার কিন্তু সুফলটা আমি পেতেও পারি। এইভাবে যদি তারা, যারা নগর বিশারদ এবং নগরকে সাজাবার জন্য যারা বিভিন্ন, আমি মনে করি আমাদের এই কুমিল্লার অনেক সন্তানরা আছেন যারা বিদেশ বিভুঁয়ে থাকেন, তাদের জ্ঞান, মেধা এবং প্রজ্ঞা এগুলি আমাদের এই শহরকে নতুনভাবে সাজাবার জন্য ভূমিকা রাখতে পারে। যদি তাদের কাছে সহযোগিতা চাওয়া হয়, নিশ্চিতভাবে তারা সেই ধরনের সহযোগিতা করবেন। সেজন্যই আমার তার কাছে প্রত্যাশা, সকলকে নিয়ে, যাদেরকে নিয়ে কাজ করলে পরে এই নগরটির উন্নয়ন করা যাবে, নাগরিক সেবাকে বৃদ্ধি করা যাবে, তাদেরকে নিয়ে কাজ করবার জন্য আপনাদের মানসিকতা থাকুক। তাদের কাছে আমার এই প্রত্যাশাটাই সবচেয়ে আগে। এবং তারা যাতে করে শুধুমাত্র হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেওয়া, বৃদ্ধি করা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে না কাজ করে বৃহৎ আঙ্গিকে নগরের কি কি সুবিধা বৃদ্ধি করা যায়। আমরা যদি বাংলাদেশে একটি শহরের কথা বলতে পারি, রাজশাহী সিটিতে আমরা যদি বলতে পারি, এই শহরটি কেন গ্রিন সিটি হয়ে গেল, কারণটা কি? আমি মনে করি যে প্রত্যেকেরই এই জায়গাটাতে, আমাদের এখন যে জেলা প্রশাসকের কার্যালয়, আমি তো মনে করি এটাকে কেন্দ্র করে একটা কুঞ্জ বানানো যায়। যে পরিমাণ জায়গা আছে এখানে, বৃক্ষরাজিতে সুশোভিত করে দেওয়া যায় জায়গাটাকে, যদি পরিকল্পনা থাকে। শুধুমাত্র অট্টালিকা করলে হবে না, আমাদের মুক্ত বাতাস নেবার জন্য পক্ষে তৈরি করতে হবে। নগর আর আমাদের উপজেলা নিশ্চয়ই এক কথা না, নগর শব্দটার ভিতরে কিন্তু অনেক বিষয়গুলি, অনুষঙ্গগুলি মিলে কিন্তু একটা নগর হতে পারে। নগরের এই সমস্ত উপাদানগুলো যদি না থাকে, আমাদের খোলা মাঠ নেই, শিশুদের বিনোদনের জায়গা নেই, প্রবীণরা কোথায় যাবে সেই জায়গাটি নেই। আমরা যদি গুমতি পুরানো নদীকে নিয়ে যদি কথা বলি, সেটাকে যদি হাতির ঝিলের মতো রূপান্তর করা যায়, এটাকে একটি পর্যটন এলাকা হবে, এখান থেকে কিন্তু আয়বর্ধক কাজ হবে, এবং আমাদের এখানে অর্থনৈতিক যে আয়টি সেটিকে বৃদ্ধি করার জন্য একটা সুযোগ হবে যদি পরিকল্পিতভাবে কাজগুলি করতে পারে। এই শহরের সম্ভাবনা দৃষ্টিতে যদি দেখেন, কি ধরনের সম্ভাবনা আছে এখানকার? সম্ভাবনার জায়গা তো অপার, যদি সঠিক এবং যথাযথ পরিকল্পনা করা। কেন আপনি দেখেন, মৎস্য চাষে আমরা এগিয়ে, বিদেশি রেমিটেন্সে আমরা এগিয়ে, আমাদের রপ্তানিজাত যে প্রক্রিয়াজাতকরণ এলাকা আছে এটাতে আমরা এগিয়ে, আমরা কিন্তু জাতীয় যে পাইপলাইনে যে আয়ের একটা ভালো যোগান দেই আমরা। তো এগুলির সাথে আমাদের ইদানিংকালে কিছু কিছু নারী উদ্যোক্তা এই শহরে জন্মে আছে, এবং আমি কিছু কিছু জানি যে আমাদের আউটসোর্সিং করবার জন্য কিছু কিছু তরুণ তারাও কিন্তু এই জায়গাটায় খুব মনোযোগ সহকারে কাজ করে। এবং আমার কাছে মনে হয় যে কোনো কোনো ভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আউটসোর্সিং এর জন্য ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে, এমনকি জেলা প্রশাসনের মাধ্যমে এই ধরনের একটা উদ্যোগ তৈরি হয়েছে। এগুলি যদি সঠিক এবং পরিকল্পিতভাবে কাজ করা যেতে পারে, এবং ইদানিকালে আউটসোর্সিং এ তারা অনেক টাকা ইনকাম করে, কিন্তু তাদের সামাজিক পরিচয় নেই, এই জায়গায় কেউ পাত্রী তারা পায় না।
এই জন্য তাদেরকে যদি কোনো সনদ দেওয়া হতো, তারা কিন্তু অনেকের চেয়ে অনেক বেশি টাকা আয় করে, কিন্তু তার সামাজিক মর্যাদাটা নেই। এখানে যদি এই ধরনের একটি কোর্স করে জেলা প্রশাসন বা আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা যদি সেটাকে একটু বিবেচনায় নেন, তাহলে নিশ্চিতভাবে তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারতো। এবং এই বিষয়টা আমার কাছে মনে করি যে এই দেশে বসে বিদেশ থেকে আমাদের সময়ের সুবিধাটা কিন্তু আছে, আমাদের যখন রাত তখন অন্যদিকে দিন। এই কাজগুলি করবার জন্য আমরা ইউরোপ আমেরিকা কিন্তু ভালোভাবে বাজারটা দখল করেছি, এবং আমাদের আউটসোর্সিং কিন্তু এখন কিন্তু খুব দ্রুত বর্ধনশীল একটি আমার কাছে মনে হয় শিল্প। এবং তরুণরা কিন্তু ডিজিটাল এই ভূমিকা আমাদের তরুণরা দারুণভাবে এগিয়ে যাচ্ছে, এটা আমি খুব আশাবাদী। এবং খুব আমার মনে হয় কুমিল্লা একটা যদি আইসিটি পার্ক করা যেতে পারতো, এটার উপরে ভিত্তি করে আমার কাছে মনে হয় আমাদের তরুণরা ভালো ভূমিকা রাখতে পারতো। এটি আমাদের খুব সম্ভাবনার দিক আমি মনে করি, কারণ পৃথিবীতে যে কটি দেশে এসে অনেকে তো টেবিলে বসে দেশ স্বাধীনতা পেয়েছে, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের অনেক মানুষের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা কিন্তু দেশটি পেয়েছি। এবং আমরা এমন একজন নেতাও পেয়েছি, আমরা যাকে বলি যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমাদের বাঙালিকে মুক্ত করবার জন্য অনেকেই লড়াই সংগ্রাম করেছেন, কিন্তু কেউ স্বাধীন ভূখণ্ড দিতে পারেনি। আমাদের দেশ ছিল কিন্তু আমাদের স্বাধীন দেশ ছিল না, আমার ভাষা ছিল, মাতৃভাষা ছিল না, কিন্তু এই এক ব্যক্তির কারণে কিন্তু আমরা এই দেশটি পেয়েছি। এবং আমরা বিশেষ করে 69-এর গণঅভ্যুত্থান দেখেছি, 70-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় দেখেছি, 70-এর নির্বাচন দেখেছি, 71-এর মুক্তিযুদ্ধ দেখেছি। তখনকার পরিবেশ পরিস্থিতি যেমনটি ছিল, আমরা কিন্তু দিন দিন কেমন জানি মেকি হয়ে যাচ্ছি। দেশের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, আমাদের যে কর্তব্যবোধ নাগরিক হিসেবে, সেই জায়গাটা কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। তারপরও বলবো, এই দেশ যেভাবে এগিয়ে আসছে, যদি আমাদের দুর্নীতির জায়গাটা একটু কমতো, আমরা মনে করি প্রধান অন্তরাটা হচ্ছে সকল কিছুর উন্নতির পিছনে প্রধান অন্তরাটার নাম হচ্ছে কারাপশন। এই কারাপশনটাকে যদি আমরা লাগাম টেনে ধরতে পারি, তাহলে এটা কিন্তু একটা আসলে জাতির জনকের যে সোনার বাংলা, সেটা সোনার বাংলাকে স্বর্ণের মানুষ নিশ্চিত না। সোনার মানুষ যিনি নীতি নৈতিকতা চর্চাটি করেন, সৎভাবে চলতে চেষ্টা করেন, একজন ব্যবসা যদি সৎভাবে তার ব্যবসা করেন, একজন যদি শিল্পী ভালোভাবে তার গান গান, একজন চিত্রগ্রাহক যদি সুন্দরভাবে ছবি আঁকেন, একজন নৃত্যশিল্পী ভালো নাচতে পারেন, একজন আপনার মতো উপস্থাপক যদি সঠিক উপস্থাপনা যদি মনোযোগী হতে পারেন, এটার নাম হচ্ছে সোনার মানুষ। এই সোনার মানুষ কিন্তু বঙ্গবন্ধু চেয়েছিলেন। আমরা সকলে মিলে যদি ওই জায়গায় পৌঁছতে পারি, তো নিশ্চিতভাবে এই দেশের সম্ভাবনার জায়গা খুবই অনেক অনেক বেশি আমি মনে করি। নাগরিক তরঙ্গ অনলাইন ভিত্তিক একটি গণমাধ্যম যা নাগরিক সাংবাদিকতা নিয়ে কাজ করে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তা আপনাদেরকে আমি কি বলবো, একটি ঝুঁকিপূর্ণ সাধুবাদ জানাবো কিনা আমি জানি না, কারণ আমাদের দেশে অনলাইন যে পোর্টাল, অনলাইন যে সংবাদ মাধ্যম, এগুলি সম্পর্কে কিন্তু সবসময় খড়গ নেমে আছে। এটাকে কিন্তু যারা নীতি নির্ধারক তারা কিন্তু এটাকে সহজভাবে নেয় না, কোনো সমালোচনা সহ্য করতে পারে না। সেই জন্য নাগরিকরা যদি নাগরিকদের ভাবনা নিয়ে শুধু কথা বলতে চায় এবং সেটি হচ্ছে ইতিবাচক দৃষ্টিতে, তাহলে নিশ্চিতভাবে সেখানটা কোনো বিপদ নেমে আসবে না। তো এটা আপনাদের একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবে আমি মনে করি। যদি ওই রকমটা থাকে, তাহলে এটি আমাদের জনগণের জন্য, নাগরিকদের জন্য এবং এই শহরের ভালো মন্দের বিষয় নিয়ে আমরা এক প্ল্যাটফর্মে এসে কথা বলবার যে সুযোগটি পেলাম, এটার জন্য কিন্তু আপনারা অবশ্যই সাধুবাদ পাবেন। এবং আমার মনে হয় শুধুমাত্র আমি বা আমরা না, আরো বিভিন্ন পর্যায়ের মানুষকে যদি এনে তাদের মনের কথাগুলি শুনতে চান, তারা কিভাবে দেখছে, আমি যে দৃষ্টিতে দেখছি তিনি হয়তো সেটা নাও দেখতে পারেন, তার কাছেও দেখা যাবে অনেক গ্রহণযোগ্য কথা থাকবে। এটাকে যদি আমরা নিতে পারি এবং সমাজে ছড়িয়ে দিতে পারি, তাহলে সেখান থেকে এই নাগরিক তরঙ্গ যেটা, সেটা সমাজের জন্য কল্যাণকর কিছু করতে পারে, তেমন আশাবাদ আমি অবশ্যই অবশ্যই করতে চাই। এবং আমার বিশ্বাস তরুণরাই সবকিছু বদলে দেয়, বদলে দিতে পারে, তারা যদি সৎ এবং নিষ্ঠাবান থাকে। আপনাদের সুন্দর ভবিষ্যৎ আমি কামনা করছি। কুমিল্লা এগিয়ে যাক, কুমিল্লা এগিয়ে গেলেই আমরা ভালোভাবে থাকতে পারবো, এটা আমার প্রত্যাশা। নাগরিক তরঙ্গ, জীবনের প্রতিচ্ছবি।